ডিজিটালাইজেশন এবং এআই এটার বিস্তার বড় আকারে ঘটবে। বিনিয়োগের একটা বড় ফোকাস আছে হলো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। কেমন হবে আগামী দিনের বিশ্ব অর্থনীতি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বিশাল ডিসরাপশন ক্রিয়েট করবে। সার্ভিসেস সেক্টরে বড় পরিসরে আপনার এআই এবং অটোমেশনের জায়গাগুলোতে আসছে। মোর অ্যানালাইটিক্যাল যেই কাজগুলো আছে সেই ধরনের জবস মোর সিকিউর। আমাদের স্কিলটাকে সেভাবে ডেভেলপ করছি যেটা হলো আমার ইকোনমিতে এই ইনপুট তারা দিতে পারবে। আমার স্কিলসের দেশের বাজারে বলি বিদেশের বাজারে বলি গ্যাপ অনেক বড়। যারা বেশি শিক্ষিত সেই অর্থে বড় ডিগ্রি আছে তাদের কিন্তু মানে বেকার হবার সম্ভাবনাটা বেশি। পুরনো যে সার্টিফিকেট ভিত্তিক যেই আপনার এডুকেশন বা স্কিলস এইটা দেখবেন যে আপনি অনেক কমে গেছে। ফেব্রুয়ারিতেই যে সরকার ক্ষমতায় আসবে তার জন্য বড় কি চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে? বাংলাদেশে একটা যদি আইনের শাসন তৈরি করা না যায়, রুল অফ ল, তাহলে আসলে আমরা এই রাষ্ট্রের পরিবর্তন করা খুবই কঠিন হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিবিএস ফিউচার। আগামী দিনের অর্থনীতি কেমন হবে, বিশ্ব অর্থনীতি কেমন হবে, বাংলাদেশের অর্থনীতি কেমন হবে, এসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সাথে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক অর্থনীতিবিদ তৌফিকুল ইসলাম খান। তৌফিকুল ইসলাম খান, আপনাকে আমাদের স্টুডিওতে ধন্যবাদ। স্বাগতম। আপনি কেমন আছেন? ভালো আছি। যেমনটা বলছিলাম, কেমন হবে আগামী দিনের বিশ্ব অর্থনীতি? বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বিশাল ডিসরাপশন ক্রিয়েট করবে, যেমন সুযোগের সৃষ্টি করবে তেমনি আবার অনেক মানুষের দুঃখ দুর্দশা মানে জব লস যাদের হবে সেটারও কারণ হবে। দেখেন, এইটা আমি মনে করি যে বেশ অনেকদিন ধরে এই ট্রেন্ডটা আছে। আমরা চতুর্থ শিল্প বিপ্লব শব্দটা অনেকদিন ধরে ব্যবহার করছি, প্রায় 10 বছর হয়েছে, এবং সেটার মূল প্রথম দিকে যদি ফোকাসটা বলি ছিল হলো অটোমেশনের দিকে, যে আমার এখন যেই কাজগুলো আমরা হয়তো শ্রমিক দিয়ে করছি সেই কাজের একটা বড় অংশ অটোমেটেডভাবে মেশিন দিয়ে করা হবে, এবং সেই পথে কিন্তু বিশ্বের মোটামুটি আমরা যেটা যারা আছে অ্যাডভান্স ইকোনমি এবং এটা ডেভেলপিং কান্ট্রিজের ভিতরে আছে। এখন ধরেন অ্যাডভান্স ইকোনমির ভিতরে আমরা যখন যে ট্র্যাডিশনালি যে এটাকে আমরা উন্নত বা দেশ বলি বা ডেভেলপড কান্ট্রি বলি, ওখানে তো আবার আমি ধরেন আমাদের যে মেজর পাওয়ার হাউস ম্যানুফ্যাকচারিং সেক্টরে যদি বলেন চায়না বা এখন ভারত, সেই দেশগুলোর কথা কিন্তু বলি না যে এটা অ্যাডভান্স ইকোনমি। তারা এখনও ডেভেলপড ইকোনমি বলে যে তারা ডেভেলপড ইকোনমি হবে, কিন্তু অটোমেশন কিন্তু সেই দেশগুলোতে অনেক বড় পরিসরে এসছে। সুতরাং এইটা এমন একটা টেকনোলজি যেটা আপনাকে শুধুমাত্র যে এটা উন্নত বিশ্বে থাকবে, এটা উন্নয়নশীল দেশগুলোতে আসবে না সেইটা না। কিন্তু তারপরে যেটা হয়েছে সেটা হলো যে আমাদের এআই, যেটা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ হচ্ছিল, এইটার অনেক বড় পরিসরে আসলে বিস্তার ঘটেছে। এবং এখন বিস্তারের চাইতেও বড় বিষয় হলো যে আপনি যেই বিনিয়োগ যদি দেখেন, সেই বিনিয়োগের একটা বড় ফোকাস আছে হলো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। এবং সেইটাও আমি বলছি যে শুধুমাত্র এখন যেগুলোকে আমরা উন্নত বিশ্ব বলি, সেই উন্নত বিশ্বের বাইরেও আমাদের যে ডেভেলপিং কান্ট্রিজগুলো আছে, বিশেষত বড় ইকোনমি যেগুলোকে আমরা এমার্জিং ইকোনমি বলি, তারাও এটাতে বড় ইনভেস্ট করছেন। তাহলে আমরা যদি একটু কল্পনা করতে চেষ্টা করি, আগামী 25 বছর পরে লেটসে 2050 সাল নাগাদ এইটার চেহারাটা কেমন হবে বলা মুশকিল যে কেমন হবে, কিন্তু যেটা নিশ্চিত করে বলা যায়, আমরা নিজেরা কিছুদিন আগে একটা কাজ করেছি যে ফিউচার অফ ওয়ার্ক, ফিউচার অফ ইকোনমি কেমন হবে। সেখানে যেই বিষয়গুলো বের হয়ে এসছে সেটা হলো একটা বিষয় নিশ্চিত, যে ডিজিটালাইজেশন এবং এআই এটার বিস্তার বড় আকারে ঘটবে। এখানে বড় পরিসরে এখন বিনিয়োগ আছে, অটোমেশন অনেক জায়গায় হচ্ছে, এবং ট্র্যাডিশনালি যেগুলো খুবই লেবার ইন্টেন্সিভ ওয়ার্ক ছিল সেখানেও এখন বড় পরিসরে আমাদের নতুন মেশিনারিজ আসছে, এবং অনেক ধরনের মেশিনারিজ চালানোর জন্য আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করছে। আর দ্বিতীয় হলো যেটা, সেটা হলো অনেক ধরনের সিদ্ধান্ত গ্রহণ, অনেক ধরনের প্রোডাকশন প্রসেস, বিজনেস ডেভেলপ করা, এইগুলোও এখন এআই দিয়ে হচ্ছে। তার পাশাপাশি আপনার বিশ্বে একটা বড় যে পরিবর্তন আপনার হবে
সেটা হলো যে আমাদের এটা আসলে গত ধরেন 1000 বছর ধরে হয়েছে। আমরা খুবই প্রাইমারি সেক্টর যেটা আমরা বলি, আমাদের এগ্রিকালচার বা সেই ধরনের যে সেক্টরগুলো, সেগুলো থেকে আস্তে আস্তে আমাদের কিন্তু ওই ইন্ডাস্ট্রিয়াল দিকে আমাদের একটা বড় ট্রান্সফরমেশন হয়েছে ইকোনমি গত 1000 বছরে যদি তাকান। সেই দিক থেকে আবার এখন যেই পরিবর্তনটা আসছে, এবং এটা গত প্রায় 100 বছর ধরে হয়েছে, সেটা হলো ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রি থেকে আমরা অনেক বেশি সার্ভিসে গেছি, এবং সেইটা বাড়তে থাকবে। আমাদের এখন যে ট্রান্সফরমেশন ইকোনমির হচ্ছে, সেখানে সার্ভিসেস উইল বি এ বিগ সেক্টর। সো সার্ভিসেস সেক্টরে পার্টিকুলারলি ম্যানুফ্যাকচারিংয়ের বাইরে বড় পরিসরে আপনার এআই এবং অটোমেশনের জায়গাগুলোতে আসছে। এবং এখন আমি যদি আপনাকে উদাহরণ দিয়ে বলি, এডুকেশনের মতন সার্ভিসেস সেক্টরগুলো, শুধু ফাইন্যান্সিয়াল সেক্টরের কথা আমি বলছি না, বা যেগুলোকে আমরা বলি যে হাই এন্ড সার্ভিসেস সেক্টর, আপনার রিলেটিভলি লো এন্ড যেই সার্ভিসেস সেক্টরগুলো আছে, এডুকেশন, হেলথের মতন, সেই জায়গাতেও কিন্তু অনেক বেশি আপনার অটোমেশন এবং এআই এর একটা বড় বিস্তার আমরা দেখছি। এবং ট্র্যাডিশনাল যেই ইনস্টিটিউশনগুলো আছে এটাকে ঘিরে আমাদের দাঁড়িয়েছিল, সেই ইনস্টিটিউশনগুলো এখন চ্যালেঞ্জ হচ্ছে। বড় একটা প্রভাব পড়বে তো লেবার ফোর্সের উপর, জব মার্কেটের উপর। এই লেবার ফোর্সের ট্রান্সফরমেশনটা কিন্তু একই রকমই বলে যে আমি এটাকে ইতিহাসের অংশ হিসেবেই দেখি। আপনি যদি ঘুরে তাকান, তাহলে আমরা আজকে থেকে 500 বছর আগে যেই ধরনের আমরা কাজ দেখেছি, তার থেকে এখন তো কাজ অনেক ভিন্ন। আমার যে লেবারের যে স্কিল রিকোয়ারমেন্ট, যে ধরনের কাজ তারা করেন, যে ধরনের আয় তারা করছেন, এটা কমপ্লিটলি কিন্তু ডিফারেন্ট। সেই ধরনের পরিবর্তনই হচ্ছে। আমি হিস্টোরিক্যালি যদি আপনি পিছন ফিরে তাকান, তাহলে আপনি যেটা লক্ষ্য করবেন সেটা হলো যে ট্রান্সফরমেশনগুলো অনেক ফাস্ট হয়েছে, এটা হয়েই আসছে। আপনি যদি আমরা 1800 সালগুলোর দিকে তাকাই, সেই সময় যে আমার প্রোডাকশন প্রসেস ছিল, 1900 সালে সেটা অনেক বেশি অটোমেশন হয়েছে। আমরা যখন গাড়ি আবিষ্কার করেছি, প্লেন আবিষ্কার করেছি, যা ভালো জাহাজ আবিষ্কার করেছি, কমপ্লিটলি ট্রেড সিস্টেম ডিফারেন্ট হয়ে গেছে। ইকোনমিগুলো অটার্কি থেকে অনেক বেশি ট্রেড ওরিয়েন্টেড হয়েছে, তাই না? 2000 সালের দিকে যদি আসেন, আরও বেশি দ্রুত হয়েছে। যখন আমরা 1980s 90s পরে ইন্টারনেটের প্রভাব, পার্সোনাল কম্পিউটারের প্রভাব যখন আসলো, তখন কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। এইটা হলো বড় বিষয় আমি দেখি, সেটা হলো যে ট্রান্সফরমেশনটা দ্রুত হবে, এবং এখন আরো দ্রুত হচ্ছে। হ্যাঁ, এবং আপনি যদি আমি একটা উদাহরণ দিই, আপনি ধরেন আমি যখন বড় হয়েছে 80-র দশক 90-এর দশকের কথা বলি, তখনও আপনি কিন্তু টাইপরাইটারের ব্যবহার দেখবেন, এবং টাইপিস্ট একটা পজিশন ছিল, সেইটাকে এখন অ্যাবসলিউটলি নাই। হ্যাঁ, এবং যেমন সংবাদপত্র অফিসে প্রুফ রিডার বলেও একটা প্রুফ রিডার ছিল, এবং আপনি ছাপাখানা যেভাবে আপনারা ব্যবহার করতেন, আপনি দেখেছি যে প্রথম যখন বাংলাদেশের ডিজিটালভাবে প্রিন্টিং শুরু হলো, তার আগে কি হতো, আপনাকে রাত 10টা-11টার সময় আপনারা পেপার শেষ করতেন, ওটাকে টাইপসেটিং করা হতো, ছাপানো হতো, এবং তারপরে এটা সারা দেশে যেত, এবং গ্রামে অনেক সময় দুপুরবেলা আমরা পত্রিকা পেতাম। এটা যোগাযোগ ব্যবস্থার জন্য, এবং একই রকমভাবে আপনার যে প্রোডাকশন প্রসেসটা ছিল। এখন ইন্টারনেটের যুগের সাথে সাথে আমি যখন নিউজটা পড়ছি, আমার গ্রামে যিনি একদম প্রত্যন্ত এলাকায় আছেন, তিনিও কিন্তু একই সময় নিউজটা পড়ছেন। আগে আমরা যেটা দেখতাম যে গ্রামে গেলে 11টা-12টার সময় তো খবরের কাগজটা আসতো, যেখানে শহরে সবাই 6টার সময় পেতেন। এটা চেঞ্জ হয়ে গেছে। আমি যেটা বলছি যে এটা খুব দ্রুত এই স্কিলসগুলো চেঞ্জ হবে। এখন সেই জবসগুলো নাই, আপনারা ডাইরেক্টলি লিখে দেন। আগে আপনারা স্লিপ লিখতেন, এখন আপনারা একদম শব্দ সংখ্যা বলে দেওয়া আছে, সেটার ভিতরে যেভাবে ট্রান্সফরমেশন হচ্ছে, তাহলে আগামী কয়েক বছরের মধ্যে এমনও কি হতে পারে, এই যে আমরা দুজন বসে কথা বলছি, দেখা যাবে দুইটা মেশিন বসে এখানে এই আলোচনাই করছে, ক্রিটিক্যাল ডিসকাশনও করছে। আমরা যতটা না পারছি ক্রিটিক্যাল কোশ্চেন রেজ করতে, ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে, মেশিন তার থেকেও হয়তো বেটার পারতে পারে। হ্যাঁ, অ্যানালাইসিসের জায়গাগুলো আমি মনে করি যে রিলেটিভলি হয়তো আপনি যেই টাইম লাইনে বলছেন ওটা হয়তো স্লোলি আগাবে, কিন্তু যেটা হবে সেটা হলো যে ইনফরমেশন অনেক বেশি আপনার এআই সেন্ট্রিক হবে। মানে আপনি ধরেন, আমি বলছি যে আপনি 15 বছর আগে হয়তো বা 20 বছর আগে প্রথম যখন গুগল সার্চ আসলো, তখন আমরা সার্চ করে হয়তো ইনফরমেশন বের করতাম। এখন আমরা কিন্তু
এআই জেনারেটেডভাবে করছি। সো অনেক ধরনের কাজ হবে যেগুলো এআই হয়তো করতে পারবেন। যেটা এখন পর্যন্ত ফিউচার অফ ওয়ার্কস বা ফিউচার অফ ইকোনমির যেই রিসার্চগুলো আছে সেগুলো বলছে যে মোর অ্যানালাইটিক্যাল যেই কাজগুলো আছে সেই ধরনের জবস মোর সিকিউর, সেগুলোকে হয়তো পরিবর্তন করাটা কঠিন হবে। যেটা ডিটারমিন করবে যে বাংলাদেশের মতন দেশগুলো এই পরিস্থিতিতে কিভাবে অ্যাড্রেস করবে, সেটা অনেকখানি নির্ভর করবে হলো যে আমরা কতখানি আসলে নিজেদেরকে দ্রুত পরিবর্তন করতে পারছি ইন টার্মস অফ আমার যে স্কিলস রিকোয়ারমেন্ট আছে, আবার একই সাথে আমার যে সেইটার সাপোর্টিভ যে ইকোনমিক পলিসিগুলো, ইনস্টিটিউশনাল পলিসিগুলো দরকার, সেইটা আমরা দিতে পারছি কিনা। কারণ আগের যেই গতিতে আমরা এই অ্যাডজাস্টমেন্টগুলো করতাম পলিসির, সেই অ্যাডজাস্টমেন্টটা এখন আর কিন্তু কাজ করবে না। ওই গতিতে চললে আমরা পিছিয়ে পড়তে। আমাদের অর্থনীতি কি সেভাবে প্রস্তুত হচ্ছে? দুঃখজনক হলো যে আমরা সত্যিকার অর্থে এখনও সেইটার ব্যাপারে খুব বেশি ভালো প্রস্তুতি নাই আমি মনে করি। দেখেন, বাংলাদেশের জন্য সম্ভাবনাটা অনেক বড় ছিল, কারণ এখন যেই ধরনের অর্থনীতির দিকে আমরা আগাচ্ছি, একটা বড় অংশ আছে যদি আপনি মানে এক ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারেন, আপনার জন্য স্পেস এখন আর খুব বড় ইস্যু না। হ্যাঁ, টাইম অ্যান্ড স্পেসের যে পার্থক্য আমরা বলি প্রোডাকশন প্রসেসে, এটা বড় পার্থক্য না। কারণ আপনি বাংলাদেশে বসে আপনি কিন্তু হয়তো আগে যুক্তরাষ্ট্রের সাথে আপনি কাজ করতে পারবেন। এই কাজ শুরু হয়েছিল হয়তো আমরা যেটাকে বলি যে আউটসোর্সিংয়ের কাজ, কিন্তু এখন একটা বড় প্রোডাকশন প্রসেস ইট ইজ পসিবল যেভাবে কাজটা ওই দিকে কিন্তু চলে যাবে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে যখন আমরা 20 বছর আগে ক্যারিয়ার শুরু করেছিলাম, একটা বিরাট ডিবেট ছিল বিশ্ব বাণিজ্য সংস্থার ভেতরে। সেটা হলো যে আমরা কিভাবে আমাদের মোড 4-এর ট্রান্সফরমেশন সার্ভিসেসের যে আলোচনা ছিল, ট্রেড সার্ভিসেসে, সেখানে মোড 4 উন্নত বিশ্ব দিতে চাইতো না, আমরা যেখানে চাইতাম। কারণ হলো আমাদের মানুষরা গিয়ে যেন ওখানে কাজ করতে পারেন উন্নত বিশ্বে। এখন কিন্তু আপনি সেই আলোচনাটা অনেক বেশি কমে যাবে গুরুত্ব। কারণ হলো যে অনেক ধরনের প্রোডাকশন প্রসেস আছে যেটা আপনি হয়তো ঘরে বসেই করতে পারবেন। এইখান থেকেই হয়তো এমন একটা বিশ্বের কথা আমরা বলছি যে আপনি ঘরে বসে হয়তো ইভেন ম্যানুফ্যাকচারিং সেক্টরের আপনি মেশিন অপারেট করতে পারবেন। ইট ইজ পসিবল। এটা কারণ হলো যে আপনি পাশের রুমে বসে হয়তো যেই মেশিনটা চালাচ্ছেন, এইটা হয়তো বাংলাদেশে কেন, মানে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি অবস্থান করে মেশিন চালাতে পারবেন। সুতরাং আপনার স্কিল যদি থাকে তাহলে আপনার জন্য টাইম স্পেস এটা আসলে বড় বিষয় না। যেমন আমরা দেখেন যে আগে এক সময় আপনাকে যদি সাংবাদিকতা কোনো একটা বড়, আপনি নিউ ইয়র্কের কোনো একটা সাংবাদিকতায় যদি করতে হতো, আপনি কলাম লিখতে হতো, আপনাকে একটা বড় সময় দরকার হতো। এখন কিন্তু আপনি এখান থেকে বসেই অনেকে করছেন, ফটোগ্রাফিতে কাজ করছেন, অনেকে এখান থেকে করছেন। তো সেই বিষয়গুলো অনেক বেশি এক্সপেরিশন হবে। স্কিলের কথা বলছিলেন, আমাদের লেবার ফোর্স নিয়ে কিন্তু অনেক বদনাম আছে, যেটা আনস্কিলড। ইভেন আমরা যে ম্যান পাওয়ার এক্সপোর্ট করি সেগুলোর স্কিল নিয়েও প্রচুর কথাবার্তা হয়, বাট স্কিল ডেভেলপমেন্টটা হচ্ছে না। তাহলে স্কিল আমরা কি সেই পথে আছি? আমাদের স্কিলটাকে সেভাবে ডেভেলপ করছি যেটা হলো আমার ইকোনমিতে এই ইনপুটটা তারা দিতে পারবে? না, আমি মনে করি যে এই জায়গাটা আমাদের বড় গ্যাপ আছে। আমাদের অনেক বড় বড় ডকুমেন্ট তৈরি হয়েছে, ইনস্টিটিউশনও তৈরি হয়েছে, ন্যাশনাল স্কিলস অথরিটি, কিন্তু এক ধরনের রেটরিক আছে। কিন্তু সত্যি কথা হলো যে আমার স্কিলসের দেশের বাজারে বলি, বিদেশের বাজারে বলি, গ্যাপ অনেক বড়। হ্যাঁ, এবং সেই গ্যাপটা এত বড় হয়েছে যে আপনি যদি আমাদের লেবার ফোর্সের ভিতরেও দেখেন, তাহলে আপনি দেখবেন যে আপনার যারা বেশি শিক্ষিত, সেই অর্থে বড় ডিগ্রি আছে, তাদের কিন্তু মানে বেকার হবার সম্ভাবনাটা বেশি। আমি যদি খুব মানে সহজ করে বলি, তাদের মধ্যে বেকারত্বের হার, যত পড়বেন তত বেশি বেকার হবেন। হ্যাঁ, এটার কারণ কিন্তু এটাকে অন্যভাবে আপনাকে দেখতে হবে। সেটা হলো যে এটার কারণ হলো ওনারা যে স্কিলসটা নিয়ে মার্কেটে যাচ্ছেন, সেইটার সহায়ক চাকরি খুঁজে পাওয়াটা তাদের জন্য সম্ভব হচ্ছে না। তার অর্থ হলো যে আমরা যেভাবে এখন স্কিলস এবং এডুকেশনে ইনভেস্ট করছি,
এটা অ্যাডিকুয়েটলি আমার যে মার্কেটের ডিমান্ড আছে সেই ডিমান্ডের সাথে তাহলে সামঞ্জস্য আমাদের যে এত উন্নয়নের কথা হলো, আপনি বললেন যে স্কিল ডেভেলপমেন্টের বিল্ডিংও বানানো হয়েছে, ভৌত অবকাঠামো, আমাদের এখানে প্রচুর মেগা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে, স্কুল কলেজে বড় বড় বিল্ডিং হয়েছে, তাহলে এইটার কোয়ালিটি তো বাড়েনি। তাহলে আমাদের উন্নয়ন কিটা আসলে বিপথে পরিচালিত হয়েছে, ডিরেলড হয়ে গেছে? আমি বলবো যে যেই গতিতে আমার চাহিদা বাড়ছিল, যে গতিতে আমার পৃথিবী পরিবর্তন হচ্ছিল, তার সাথে আমি মানে আসলে তাল মেলাতে পারছি না। গুণগত মান বাড়াতে পারিনি। গুণগত মানের হয়তো আপনি সার্টেন সেগমেন্টে আছেন, কিন্তু পরিমাণে যদি বলি, বাংলাদেশের দেখেন, বাংলাদেশকে এমনি ছোট দেশ, আমাদের ভূখণ্ড ছোট, কিন্তু জনসংখ্যার দিক থেকে তো আমরা ছোট না। আপনি যদি ধরেন এখানে একটা 10,000 মানুষের যদি একটা ট্রেনিং দিয়ে আপনি একটা স্কিলস তৈরি করেন, অনেক দেশের জন্য এটা একটা বড় বিষয়। আপনি উন্নয়নশীল দেশ বলি, উন্নত দেশ বলি, বাংলাদেশে 10,000 মানুষের স্কিলস আসলে খুব বড় ডিফারেন্স তৈরি করে না। সুতরাং বাংলাদেশে এটা তৈরি হচ্ছে না এটা বলা যাবে না, কিন্তু যেই গতিতে হবার কথা আমরা সেই গতির সাথে তাল মেলাতে পারছি না। এবং যতখানি আমরা বলি যে ফ্লেক্সিবল থাকার কথা, আপনাকে অ্যাডাপটিভ হওয়ার কথা, এই অ্যাডাপটিভ হওয়াটা কঠিন হচ্ছে। যেটা বড় বিষয় সেটা হলো যে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে আমরা যেটা বড় কমপ্লেইন শুনি সেটা হলো যে এটা যথেষ্ট মানে ফ্লেক্সিবল না, যে আমার যে নতুন পরিবর্তনগুলো হচ্ছে এইটার সাথে অ্যাডাপ্ট করার জন্য। আপনি এডুকেশনের দিক থেকে বড় পরিবর্তন যেটা দেখবেন সেটা হলো, আগে যারা হয়তো আপনি ধরেন 20s 30s আছে, তারা তো এখন আর স্কুলে ব্যাক করছে না, কিন্তু তারা আবার নতুন করে শিখে নিচ্ছে যে এই পরিবর্তনগুলো আসছে। আমরাও যদি বলি যে আমাদেরও কিন্তু একেবারে স্কুল থেকে যে আমরা সবাই কম্পিউটার শিখে আসছি তা তো না। যখন কম্পিউটার আসলো আমরা এটার থেকে শিখে নিয়েছি। জিনিসটাকে ওইভাবে যদি দেখেন তাহলে আপনি বুঝবেন বাংলাদেশের যেটা ট্র্যাডিশনাল একটা মানে স্ট্রং হোল্ড বলবো, আমি একটা শক্তি বলবো, সেটা হলো ওনারা অন দ্য জব ট্রেনিং করতে পারেন বা নিজে নিজে শিখে নিচ্ছেন কিছু। কিন্তু এটা পসিবল হয়েছে একটু লো স্কিল লেভেলে, যে কারণে আমরা এখন ওই জায়গাটা আছে, আমাদের ওই জায়গাটার কমফোর্ট জোনের ভিতরে আছি আমরা। এটা যদি আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরের বড় জায়গায় যদি গার্মেন্টস বলেন, সেখানেও দেখবেন যে আমরা রিলেটিভলি লেস টেকনোলজি ব্যবহার হয়, বা আপনার লোয়ার সেগমেন্টের যে প্রোডাক্টগুলো তৈরি হয় যেখানে অনেক বেশি শ্রম দরকার, সেই জায়গাটাতে আমরা ফোকাস করে ওই জায়গাটাতে একটা কমফোর্ট জোনে আছি। আপনি যদি বাইরের আমরা যে শ্রমিক পাঠাচ্ছি সেখানেও দেখান, ওখানেও দেখবেন যে লো স্কিল সেগমেন্টেই আমরা কিন্তু পাঠাচ্ছি। আমরা কখনোই সেমি স্কিল্ডে যাওয়ার জন্য বড় পরিসরে পরিকল্পিতভাবে আগাতে পারি নাই। তাহলে এই লেবার ফোর্সের আসলে ভবিষ্যৎ কি? এখন ভবিষ্যতের বড় বিষয়টা হলো যে বাংলাদেশের এই যে ডেভেলপমেন্টের আমরা দেখেছি গত 10-15 বছরে, তার সাথে বড়ভাবে যুক্ত হবে বাংলাদেশের লেবার ফোর্সের সিচুয়েশন। কারণ আমরা যেটাকে বলছি যে ডেমোগ্রাফিক উইন্ডো অফ অপরচুনিটি, যে একটা আমাদের সুযোগ আছে, আমাদের যেই ইয়াং পপুলেশন এটার সংখ্যা অনেক বেশি। সুতরাং তারা যখন যুক্ত হচ্ছেন লেবার ফোর্সে এবং তারা যখন কাজ করছেন, তার সাথে আমার প্রোডাক্টিভিটি বাড়ছে, তার সাথে আমার প্রোডাকশন প্রসেসে বাড়ছে এবং আমার ইকোনমি বড় হয়েছে। এইটার সুফলটা আমরা কিন্তু গত 15-20 বছরে পেয়েছি। মুশকিলটা হলো যে আগামী ধরেন 5-7 বছরের ভেতরেই এটা আস্তে আস্তে এটা আমরা যেরকম ফ্ল্যাট হতে শুরু করবে, প্ল্যাটুইং হবে এবং তারপরে এটা কমতে থাকবে। আমার যেই ডেমোগ্রাফিক শিফটটা আছে এখানে বয়স্ক লোকের সংখ্যা বাড়বে, নির্ভরশীলতা বাড়বে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তো অনন্তকালের জন্য আপনি পাবেন না, একটা সার্টেন পিরিয়ডে শেষ হয়ে যাবে। বলা হচ্ছে 2030 বা 35 সাল নাগাদ এটা আমাদের উইন্ডো ক্লোজ হয়ে যেতে পারে। বড় মুশকিল যেটা সেটা হলো যে পাবেন তো না, এটা তো আছেই, এইটা আরেকবার ফেরত আসতে প্রায় 150 বছর লাগবে। কিন্তু বাই দিস টাইম যে এজিং পপুলেশনটা গ্রো করবে সেটা তো ইকোনমির জন্য একটা বড় বার্ডেন হবে না? সুতরাং এই বার্ডেনটাকেই আপনাকে হ্যান্ডেল করতে হবে প্রোডাক্টিভিটি দিয়ে। সো আপনার যেই ইয়াং পপুলেশন আছে সেই ইয়াং পপুলেশনকে আরো বেশি উৎপাদনশীল যদি হইতে পারে, তাহলে তারা উৎপাদনশীল হওয়ার স্কোপ কোথায়? কারণ তো জব নাই, কর্মসংস্থানের বিশাল অভাব। করে বলি যে উৎপাদনশীল হওয়ার প্রসেসটা হলো যে আপনি আরো বেশি যেই মার্কেটে যে ডিমান্ডটা তৈরি হচ্ছে তার সাথে আপনি স্কিল অ্যাডাপ্টেবিলিটি আছে। এবং আরেকটা যেটা সুযোগ আছে সেটা হলো বাংলাদেশের
এটা নিয়ে আমরা খুব বেশি কথা বলি না। সেটা হলো এখনও আমাদের যেই ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন, নারীদের অংশগ্রহণটা এখনও খুবই সীমিত। সুতরাং আপনি যদি আগামী 10-15 বছরে আরও বেশি নারীকে এখানে যুক্ত করতে পারেন, তাহলে আপনার ওই কিন্তু ডেমোগ্রাফিক যেই ডিপেন্ডেন্সি রেশিও আমরা যেটা বলি, সেইটা আপনার কমে যাবে। কারণ আমার ইয়াঙ্গার জেনারেশনের একটা বড় অংশ এখনও কাজে আসছে না, নারীরা। সেই মানে আমি যদি এটা ডিফারেন্সটা বলি, পুরুষদের ক্ষেত্রে এটা প্রায় 80-85% আমরা যারা লেবার ফোর্সে শ্রমবাজারের ভিতরে থাকি। নারীদের ক্ষেত্রে এটা অ্যাপ্রক্সিমেটলি এখন 26% মতন, 26-27%। সুতরাং আপনার হাতে একটা বিরাট সুযোগ আছে যে নারীরা যদি অংশগ্রহণটা বাড়াতে পারি আমি আগামী 10-15 বছরে, এবং এটা পসিবল, যে ধরনের স্কিল সেট, যে ধরনের টেকনোলজি এখন তৈরি হচ্ছে, সেই জায়গাটার ভেতরে এটা আসা। মুশকিলটা হলো যে আমরা এই এখন পর্যন্ত যেই আলোচনাটা আপনি করলাম, এটা খুবই ওই টেকনোলজি এবং আমাদের যেই মানে বর্তমান সিচুয়েশন আছে এইটার ভেতরেই আমরা আলোচনাটাকে সীমাবদ্ধ রেখেছি। তার সাথে একটা রিস্ক ফ্যাক্টর আমি বলতে চাচ্ছি, বা অপরচুনিটি ফ্যাক্টরও হতে পারে। সেটা হলো আমার গ্লোবাল অর্ডারটা কেমন হবে, আমার আসলে বিশ্বের বাণিজ্য পরিস্থিতি, আমার যে স্কিলস নেওয়ার ক্ষেত্রে, প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে যে ধরনের সহযোগিতাপূর্ণ যে জিওপলিটিক্স আছে, জিও ইকোনমিক্স আছে, সেই বিষয়গুলো কেমন দাঁড়াবে, এইটা একটা বড় ডিটারমিনিং ফ্যাক্টর হিসেবে সামনের দিনে আসছে। দ্বিতীয় হলো যে আমার যে দেশের ভেতরের যে আমার ইনস্টিটিউশনাল যে অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট টু দ্য সিচুয়েশন, এইটা কতখানি বড় করে আসছে। এই দুটো আমার মনে হয় যে নির্ভর করবে। ইম্প্যাক্ট একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে কিনা। যেটা আমরা বলছি সেটা হলো যে এটাও টেকনোলজির সাথে সম্পর্কিত। ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টের ক্ষেত্রে সেটা হলো যে এটাও বিশ্বের উপরে নির্ভর করছে, যে আমরা অনেক বেশি গ্রিন টেকনোলজির দিকে যাচ্ছি। টাইপস অফ জবস যেটা আমরা বলছি, সেই টাইপস অফ জবসের ক্ষেত্রে বলছি আমরা যে আরও বেশি নতুন ধরনের প্রযুক্তি, নতুন ধরনের কাজের সাথে আমরা যুক্ত হব, এবং সেই জায়গাটাতে আপনাকে সেগমেন্টগুলোকে বের করতে হবে যে কোন জায়গাটাতে ট্রান্সফরমেশন হচ্ছে। ট্র্যাডিশনালি আমরা যেই ধরনের ক্লাইমেট, মানে যে ধরনের আমার কর্মকাণ্ড ছিল, তার সাথে ওই বিষয়টা একসাথে যুক্ত হবে। যেমন আমি আপনাকে যদি উদাহরণ দিয়ে বলি, তাহলে আপনার হয়তো সামনের দিনে অনেক বেশি আপনার সোলার ড্রিভেন আমাদের বিভিন্ন টেকনোলজি আসবে দেশের ভিতরে। এখন আমি যদি আমার দেশের ভিতরে স্কিলসগুলো বাড়াতে না পারি, ওই জায়গাটাতে ইনভেস্টমেন্ট না করতে পারি, তাহলে আমি এইটা আমদানি নির্ভরই থেকে যাবো। আগে যেমন আমরা তেল আনতাম, এখন গ্যাস আনছি, ওরকম সোলার টেকনোলজিও বাইরে থেকে আনতে থাকবো। আর যদি আমি বলি যে না, আমার দেশের ভেতরে আমি এটাকে তৈরি করতে পারি, কারণ সূর্য তো আর পৃথিবীর বাইরে থেকে আনছি না, আমার দেশের ভিতরে এটা সোলার টেকনোলজি ব্যবহার হবে। সুতরাং সেইটার সাথে তাল মিলিয়ে যদি আমার ইনভেস্টমেন্ট এবং স্কিলস আমরা এখানে তৈরি করতে পারি, তাহলে আমরা অনেক বেশি আমাদের দেশের ভেতরে এই জবসগুলোকে রাখতে পারবো। স্কিলের কথা যেমনটা আপনি বারবার বলছিলেন, তাহলে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যে উইন্ডো আছে, অপরচুনিটি আছে, সেটাও 2030-35 সাল নাগাদ হয়তো ক্লোজ হয়ে যাবে। তাহলে আগামী 20-25 বছর আসলে বাংলাদেশের ইকোনমির জন্য, বাংলাদেশের জন্য মেক অর ব্রেক মোমেন্টের মতো। যদি আপনি ডেভেলপ হতে চান, উন্নত হতে চান, ফিউচারের বার্ডেন রিডিউস করতে চান, তাহলে এই 20-25 বছরকেই আপনার আসলে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। আমি 20-25 বছরকে ব্যবহার মানে কি, আগামী 10 বছরের মধ্যে আপনাকে আইদার ইউ মেক ইট আর ইউ ব্রেক ইট। আমি মনে করি যে আমরা এখন খুবই টিপিং পয়েন্টের ভিতরে আছি। কারণ আপনার আমি যদি বড় অংশে আপনি যদি নতুন স্কিলসের লোক তৈরি করতে চান, আপনাকে অল আউট এই স্কিলসের জন্য ইনভেস্টমেন্ট করতে হবে। আমার শিক্ষা ব্যবস্থা এখন এটার জন্য আসলে প্রস্তুত না, এবং আমরা ইমাজিনই করতে পারি না যে এটা পসিবল হবে। কারণ এটার জন্য যে পরিমাণ প্রস্তুতি দরকার, ইনভেস্টমেন্ট দরকার, যে পরিমাণ আমার এটার জন্য নতুন করে মানে শিক্ষা দিতে হলেও তো আপনার স্কিলস লাগবে যারা দিবেন। আমার ওই পুরনো শিক্ষক দিয়ে তো আমি এইটাকে করা খুবই কঠিন হবে। আমার এখন যে মানুষের ডিমান্ড সাইডে আমি বলি যে আপনি যদি ফিরে তাকান বাংলাদেশের সামাজিক বাস্তবতার ভেতরে, যারা এখনও নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আছেন, যেখানে বড় অংশে স্কিলটা রয়ে গেছেন, যারা এই দেশে থাকবেন
তারা কিন্তু এখনো পর্যন্ত খুবই ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেমের ভিতরে আছেন। একটু যদি হয়তো ভালো তাদের মানে অর্থনৈতিক পরিস্থিতি উন্নতি করতে পারেন, তার সন্তানকে উনি ভাবছেন যে যদি আমি একটা ডিগ্রি কলেজে পড়াতে পারি, একটা সরকারি কলেজে একটা অনার্স মাস্টার্সের ডিগ্রি করায় আনতে পারি, তাহলে হয়তো উনি একটা চাকরি পাবে, যেটাকে আমরা বলি সোশ্যাল মোবিলিটি ইকোনমিক্সের। কিন্তু ফাইনালি তারা হচ্ছে তো বেকার, কিন্তু তারা ওই সেগমেন্টেই বেকার। কিন্তু আপনার আমি ঢাকা ইউনিভার্সিটির ভেতরে আপনি বেকারত্বের হার যদি দেখেন গ্র্যাজুয়েট, এটা কিন্তু বেশি না। কিন্তু আমরা এডুকেশনের ইনফ্রাস্ট্রাকচারটা এমনভাবে তৈরি করেছি যে গ্র্যাজুয়েট এত বের হচ্ছে, কিন্তু তাদের জন্য স্কিলস নাই। আমার সেই অনুযায়ী আমি অ্যাডজাস্টমেন্ট করছি না আমার এডুকেশন ইনভেস্টমেন্টে, সুতরাং খুবই অবভিয়াসলি আমার একটা বড় অংশ বেকার। এডুকেশনে ইনভেস্ট করে আপনি যেমন এডুকেশনের লেবারের স্কিল ডেভেলপ করতে চাইছেন, লেবারের তো হেলথ কেয়ারও দরকার। তো আমাদের হেলথ কেয়ার কি সেই পর্যায়ে আছে যে একটা ভালো ইকোনমি গড়ে তোলার জন্য ভালো লেবার ফোর্সকে যে সাপোর্টটা দিতে পারবে? আমাদের হেলথ কেয়ারের বড় চ্যালেঞ্জটা তো হলো এখনও আমরা দেখেন খুবই ট্র্যাডিশনাল, আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার অনেক বেশি, আমাদের মধ্যে হাইয়েস্ট, মানে ওয়ান অফ দ্য হাইয়েস্ট, একেবারে টপ 4-5টার ভিতরে আমরা মানে আমরা প্রায় ধরেন 75-80% আমরা নিজেদের পকেট থেকে ব্যয় করি। আপনার ট্র্যাডিশনাল একই রকমভাবে হেলথ কেয়ারের ক্ষেত্রেও আমরা খুবই ট্র্যাডিশনালি আমাদের যেই পাবলিক হসপিটালস কেন্দ্রিক যেই আমাদের হেলথ কেয়ার সিস্টেম গড়ে উঠেছে, তার সাথে আমি নতুন করে ইনস্টিটিউশনাল অ্যাডাপ্টেশন করি নাই। আমাদের এখন যেটা দরকার ছিল সেটা হলো কীভাবে আমি প্রাইভেট পাবলিক একটা যোগাযোগ করতে পারি। হেলথে আমাদের ইনভেস্টমেন্টও খুবই কম। আমরা এখনও চিন্তা করি যে জেলা শহরে একটা বড় হাসপাতাল আছে, দ্যাট ইজ গুড এনাফ। কিন্তু আপনি বিয়ন্ড দ্যাট উপজেলা পর্যায়ে আপনি যে হাসপাতালকে নিয়ে যেতে পারবেন, ডিসেন্ট্রালাইজ করতে পারবেন, সেই চাহিদাটা আপনি তৈরি করতে পারছেন না। আমরা এখনও যদি আমাদের জিডিপির হিসাবে বলি 0.7%, মানে 1% আমরা মুখে মুখে বলি, কিন্তু অনেক দেশে তো 8%, 10%, হ্যাঁ, এটা অন্তত পক্ষে আমাদের 3-4% মিনিমাম হওয়া উচিত। তার মানে আমি আসলে বলছি যে আপনাকে 5 গুণ করতে হবে। আপনার একটা যে এখন জেলা পর্যায়ের যে হাসপাতাল আছে সেইখানেও সার্ভিসেস নাই, সার্ভিসেসের কোয়ালিটি ইজ ব্যাড, অনেক ধরনের চিকিৎসা সেখানেও আপনি পাবেন না, মেশিন হয়তো আছে, আপনার টেকনিশিয়ান নাই, এই সমস্যাগুলো তো রিয়েল। কিন্তু আপনার বড় বিষয় হলো যে এইটাকে এক্সপ্যান্ড করার জন্য আপনার বড় কোনো উদ্যোগ। তাহলে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক করলাম না, হেলথ কেয়ার সিস্টেম ঠিক করলাম না, কিন্তু আমরা আমাদের লক্ষ্য ঠিক করলাম 2031 সাল নাগাদ আমরা উচ্চ মধ্যবিত্ত, 2041 সাল নাগাদ উচ্চ আয়ের দেশ হব। ইজ ইট পসিবল? কারণ 2031 সাল নাগাদ হতে হলে আপনার এখন যে পার ক্যাপিটা ইনকাম আছে, পার ক্যাপিটাই আপনি জেনুইনলি সবার ইনকাম বাড়ুক বা না বাড়ুক, পার ক্যাপিটা ইনকামই তো ডাবল হতে হবে। না, এই রেটরিক আমার মনে হয় যে এটা এক ধরনের পলিটিক্যাল রেটরিক ছিল। এইটা নিয়ে আসলে আলোচনা করাটাই এখন কঠিন। আমি বলবো যে বাংলাদেশের সম্ভাবনা আছে, কারণ একটা বড় আমাদের লেবার ফোর্স আছে, জনসম্পদ আছে, যেইটা আমরা যেই ফিউচার অফ ওয়ার্কস বা ফিউচার অফ ইকোনমির কথা বলছি, এখানে একটা বড় চেঞ্জ যেটা আসবে সেটা হলো যে আপনার এই পুরনো যে সার্টিফিকেট ভিত্তিক যেই আপনার এডুকেশন বা স্কিলস, এইটা দেখবেন যে আপনি অনেক কমে গেছে, এইটার অনেক বেশি প্রয়োজন হবে না। আপনি ট্র্যাডিশনালি যদি দেখেন আজকে থেকে 500 বছর আগে যান, সার্টিফিকেট বড় বিষয় ছিল না, কেউ কাজ পারে কিনা এটা হলো বড় বিষয় আসতো, সেই জিনিসটা আবার ফেরত চলে আসবে। বাট সুযোগটা এই জন্য আছে, আমি কেন বলছি যে বাংলাদেশে বড় পরিসরে যেটা দরকার সেটা হলো একটু এগিয়ে দেওয়া। আপনার এখন অনেক ধরনের স্কিলস আছে যেটা আপনি আসলে চাইলে মানে অ্যাক্সেসিবিলিটি অনেক হাই। সো আপনি চাইলে ধরেন, আমি একটা খুবই সিম্পল উদাহরণ দিই, বাংলাদেশের মানুষ বাইরে যাচ্ছেন কাজ করতে, হয়তো লো সেগমেন্টেই যাচ্ছেন, একটু সেমি স্কিল্ডে যেতে হলে আপনাকে ভাষা শিক্ষাটা খুবই দরকার। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি যে আপনি গিয়ে দেখবেন যে সবাই ক্লিনার বাংলাদেশে লোকজন কাজ করছেন, বা আপনার যে কনস্ট্রাকশনের ভিতরে হয়তো ওনারা পাথর ভাঙছেন। এটা শুধু ভাষাটা জানলে তারা তো সেলসে কাজ করতে পারতো, আরেকটু উপরে শপিং সেন্টারে সেলসে কাজ করতে পারতো। এক্স্যাক্টলি। সো আপনার কমিউনিকেশন করতে পারতো। এখন ভাষা শিক্ষাটা ইনস্টিটিউটগুলো
হয়তো বাংলাদেশে খুবই কম আছে, কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি চান ভাষা শিক্ষার একটা বড় সুযোগ রয়েছে আপনার ইন্টারনেট ভিত্তিক। আপনি চাইলে ঘরে বসে ভাষা শিক্ষাও আপনি করতে পারেন। সো একটু এগিয়ে দেওয়া, একটু জানানো, সোশ্যাল অ্যাওয়ারনেসগুলো ওইভাবে তৈরি করা। আমার যে এডুকেশন সিস্টেমের ভিতরে এখন আমরা বাংলা আর ইংরেজি শিখছি, আমরা স্কুলের ভিতরে এখন আনতে পারছি না যে আর একটা ভাষা ওনারা শিখতে পারেন কিনা। এবং অনেকে বলতে পারেন যে এইটার নতুন এআই এর টেকনোলজিও আবার চলে আসছে। ধরেন আপনি যদি খুবই কম্পিউটার বেসড যোগাযোগ মাধ্যমের ভিতরে থাকেন, তাহলে আপনি কাজ করলে এখন নতুন এআই তৈরি হচ্ছে যে আপনি হয়তো একটা ভাষায় বলবেন, কিন্তু ওই ভাষায় আপনার ট্রান্সলেট করে দিবে গুগল আপনাকে সে জায়গায়। এখন বাংলাদেশ যেটা করতে পারতো সেটা হলো ইনভেস্টমেন্টটা কোথায় যে আপনি অ্যাডভান্স হবেন, সেটা হলো যে আমরা খুবই ফোকাসডভাবে তৈরি করতে পারি কিনা যে এইটা এখন হয়তো স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ চাইনিজ এটার ভিতরে আছে, বাংলাটাকে কত দ্রুত নিয়ে যেতে পারি আমরা ওই সো ওইটার জন্য তো আপনাকে ট্রেন করতে হবে, এআইটাকে তৈরি করতে হবে। সেই জায়গাটাকে আপনি ডেডিকেটেডলি আমি কাউকে পুট করতে পারি কিনা, পুশ করতে পারি কিনা যে আমরা ওই জায়গাটাতে ইনভেস্টমেন্ট হোক, কারণ যেটা হয়তো 2 বছর পরে আসবে, হয়তো 3 বছর পরে আসবে, সেটাকে আমরা এগিয়ে নিতে পারি কিনা। এই যে টাইমের ডিফারেন্সটা, এইটা ডিটারমিন করবে কোন নেশন এগিয়ে যাবে, কোন নেশন পিছিয়ে থাকবে। চায়না, মালয়েশিয়া বা যে ধরনের আমরা এমার্জিং এশিয়ান কান্ট্রিজগুলো বলি, তাদের বড় এগিয়ে যাওয়ার পেছনে ছিল হলো তারা ফিউচারিস্টিকভাবে তাদের প্ল্যানিংগুলোকে নিয়ে এগিয়ে যাচ্ছিল। আমরা ফিউচারে ইনভেস্ট করছি না। আমাদের বড় বড় ডকুমেন্ট আছে, কিন্তু আমাদের যেই কি বলবো যে বড় যেই হস্তি আছে, সেই হস্তিকে, এলিফ্যান্টকে আমরা নাড়াতে পারি নাই আমরা। কারণ এখন যদি আপনি এডুকেশন সিস্টেমের ভিতরে বড় রিফর্ম আনতে চান, আপনাকে আমি ধরেন যদি একটা প্রস্তাব দেই যে আমরা একটা ফেজিং চিন্তা করি যে 10-15 বছর ধরে আপনি এই ডিগ্রি কলেজগুলোকে আপনি কনভার্ট করবেন স্কিল সেন্টার হিসেবে। আমাদের দরকার নাই, এখন অনেকগুলো ইউনিভার্সিটিস আছে, ইউনিভার্সিটিসে এমন টাইপের সাবজেক্টগুলো আপনি আনবেন যেগুলোর চাহিদা বাইরে আছে। ইউনিভার্সিটিগুলো উইল ডিটারমিন, বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি অনেক তো ডিটারমিন করবে যে কোন ধরনের স্কিলস দরকার আছে, তারা সেই জায়গাটাতে তাদের যেই সিট, যে ধরনের ডিগ্রি আছে সেটাকে অ্যাডাপ্ট করবেন। এই সুযোগই তো নাই। আপনি ইউজিসি ডিটারমিনস এভরিথিং, পাবলিক ইউনিভার্সিটির ভিতরে আপনি শিক্ষক রিক্রুট হচ্ছে বা নতুন আপনি ডিপার্টমেন্ট খুলছেন বেসড অন আপনি পলিটিক্যাল আপনার ভোট কোথায় দরকার হবে, অথবা আপনার যেই মানে এতগুলো শিক্ষকের কালকে রাস্তায় হয়তো নেমে যাবেন, এটা কোনো ফেজিং এর কোনো আমার বর্তমান সিস্টেমে আমরা যারা স্টুডেন্টদের কথা বলছি, এরা বড় একটা স্বপ্ন নিয়ে ইউনিভার্সিটি কলেজগুলোতে যাচ্ছে, পড়াশোনা শেষ করে ভালো একটা জব পাবে, একটা গুড লাইফ পাবে, কিন্তু এটাই সোশ্যাল মোবিলিটি বাংলাদেশ। কিন্তু তারা বের হয়ে এসে যে বাস্তবতার মুখোমুখি হচ্ছে, সেই বাস্তবতা আসলে তারা কারোই কাম্য নয়। না, এখন এই যে রাজনৈতিক সদিচ্ছার যে দরকার এই পরিবর্তনের ক্ষেত্রে, এইটা আমাদের দেশে পাওয়াটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা ফিউচার নিয়ে কথা বলছিলাম। এই মুহূর্তে বাংলাদেশ অর্থনীতি বিভিন্ন ধরনের সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে। এই সম্প্রতি কয়েকজন ইকোনমিস্ট তারা ওয়ার্নও করেছেন বাংলাদেশ ইকোনমি স্ট্যাগফ্লেশনারি ফেজ 1-এর দিকে ধাবিত হচ্ছে। তো এইটা থেকে বের হয়ে আসতে হলেও তো আমরা আগে যে ইনভেস্টমেন্টের কথা বলছিলাম, আপনি শিক্ষা ইনভেস্টমেন্টের কথা বলছিলেন, হেলথ ইনভেস্টমেন্টের কথা বলছিলেন, এখন স্ট্যাগফ্লেশনকে ফাইট করার জন্য ট্রেডিশনাল মেথডে কাজ হবে নাকি এটার জন্য আবার ফ্রেশ ইনভেস্টমেন্ট দরকার হবে? ম্যাক্রো ইকোনমি খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যা বলছি এটা যদি করতে হয় তাহলে দিন শেষে আপনার যে ম্যাক্রো ইকোনমিক পলিসি, যেটা সামষ্টিক অর্থনীতির নীতিগুলো, সেটা ঠিক করাটা খুবই জরুরি। আমি মানে অনেক কিছুই তো বলা যায়, মানে আপনারা নিশ্চয়ই যারা দর্শকরা আছেন তারাও জানেন, ব্যাংকিং সেক্টর থেকে বিভিন্ন জায়গার ভেতরে তো মানে বহু ধরনের ট্রাবল আছে। এক্সপোর্টেও আমরা জানি যে এখন কিছুটা মন্দা হচ্ছে, আমাদের গ্রোথ স্লো হয়ে গেছে, ইকোনমিক গ্রোথ স্লো তো ন্যাচারালি তখন গ্রোথে আপনার ইমপ্যাক্ট হবে। ইনভেস্টমেন্ট সিচুয়েশনকে অনেকেই তো রাজনৈতিক পরিস্থিতির কথাও বলছেন যে এটার যতক্ষণ সার্টেনটি না আসবে এটা খুব কঠিন। আমি দুটো প্রস্তাব দিয়ে যাই আর কি, মানে তারপর একটা গ্র্যান্ডফাদার ক্লজ বলবো আর কি, যেটা সেটা আগে বলে ফেলি। সেটা তো সুশাসনের বিষয়। আপনাকে
রাজনৈতিক সদিচ্ছা এবং সুশাসনকে যুক্ত করতে হবে, আর দুর্নীতি কমানো, এবং সেটা আছে। বাট দুটো বিষয় আমাদের ভবিষ্যৎকে ডিটারমিন করবে আমরা, এবং এই দুটো বিষয় আমাদেরকে আটকে রেখেছে আমাদের ইকোনমিকে ট্রান্সফরমেশনের জন্য ভবিষ্যতে। একটা হলো যে আমাদের আমি যেটাকে বলি যে আমাদের যথেষ্ট পরিমাণ আসলে কর আহরণ হয় না, এবং বাংলাদেশে অবশ্যই যদি সরকারি বিনিয়োগ বাড়াতে হয়, এবং যেই কথাগুলো আমরা বলছি স্কিল সেট থেকে শুরু করে যে ধরনের বিনিয়োগে হেলথ সেক্টর থেকে শুরু করে এভরিথিং, তাহলে আমাদের বড় পরিসরে আসলে এই জায়গাটায় মনোযোগ দিতে হবে। আমরা কর আহরণ করতে না পারলে, সরকারের যদি আর্থিক সক্ষমতা না থাকে, এটা হবে না। এটা যে ধরনের আপনি ইনফ্রাস্ট্রাকচার চান, ওই এনার্জি থেকে শুরু করে ইলেকট্রিসিটি থেকে শুরু করে এভরিথিং, ধরেন বাংলাদেশে একটা ডাটা সেন্টার করবে, এই যে ইলেকট্রিসিটি দেওয়ার মতনই আমার ক্ষমতা নেই, হ্যাঁ, যে কুলিং ক্যাপাসিটি দরকার হবে। এখন এআই মানেই আপনার তো হিউজ এনার্জি ইনভেস্টমেন্ট হচ্ছে নাই। আমি দ্বিতীয় যেটা বলছি সেইটা হলো যে বাংলাদেশ যেটা করতে পারে নাই এবং যে কারণে তারা পিছিয়ে আছে, সেটা হলো বিদেশি বিনিয়োগ। এটা শুধুমাত্র দেশি উদ্যোক্তাদের দিয়ে হবে না, এটা বিদেশি বিনিয়োগ বড় আকারে। তার অর্থই না যে আমার দেশি বিনিয়োগকারীরা করবেন না। এই যে কম্পিটিটিভ পজিশন আমরা 20 বছর আগে দেখেছি যে বাংলাদেশের দেশীয় উদ্যোক্তারা অনেকেই মনে করতেন যে বিদেশি বিনিয়োগ আসলে আমাদের জায়গাটা নিয়ে যাচ্ছেন। ওই শর্ট টার্ম গেইনের জন্য আমরা লং টার্মই হারিয়েছি। এটা খুবই স্পষ্টভাবে আপনি দেখতে পারবেন যে আপনি যদি ভিয়েতনামের সাথে বাংলাদেশের ডিফারেন্স দেখেন। বিদেশি বিনিয়োগের দরকার হবে, এবং সেইখান থেকে আমি বলবো যে আপনি যদি চান ফোকাস করেন যে দেশি বিনিয়োগকারীকে সাথে নিয়ে জয়েন্ট ভেঞ্চার করা যায় কিনা, এবং সরাসরি শুধুমাত্র বিদেশি বিনিয়োগ করা যায় কিনা। সুতরাং বিনিয়োগের যেই ডেফিসিটটা আমাদের আছে প্রাইভেট সেক্টরে, এখন তো খরা আপনাকে তৈরি করে সেই খরাটাকে যদি আনতে হয়, মানে আপনাকে যদি ফার্স্ট, আমি যেটা বলছি যে সময় ইজ দ্য মোস্ট। আমি যদি এই আজকের শোতে নতুন কিছু বলে থাকি, তাহলে আমি বলছি হলো যে টাইম ইজ রানিং আউট। আপনি যদি খুব ফাস্ট মুভ না করেন, এটা সম্ভব না। সো বিদেশি বিনিয়োগ ছাড়া এটা হবে না, এবং দেশীয় বিনিয়োগ ছাড়া হবে না, এবং সেটার জন্য আমার অর্থায়ন লাগবে। সেই অর্থায়নটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যেটা চিন্তা করতে হবে সেটা হলো যে ওই ট্র্যাডিশনাল ইনস্টিটিউশন দিয়ে, ট্র্যাডিশনাল রেটরিক পলিসি দিয়ে আপনি এই যে ফার্স্ট মুভটা হচ্ছে সেইটার সাথে তাল মিলিয়ে চলা সম্ভব না। অনেকেই বলছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পরে এই যে ইনভেস্টমেন্টের একটা খরা চলছে, জব মার্কেটে একটা খরা চলছে, এগুলো কাটতে শুরু করবে। হয়তো কিছুটা কাটবে, সেটা হলো মানে ডেফিনেটলি একটা তো সেই জায়গায় অনিশ্চয়তা আছে। সেই অনিশ্চয়তাগুলো যদি কাটে, নিঃসন্দেহে এটা ইমপ্রুভ করবে, এটা আমি বিশ্বাস করি। যেমন আমি একজন আমেরিকান প্রফেসরের একটা স্টাডি পড়ছিলাম, মাইক টাস্টন সামথিং নাম। তো ওনার স্টাডিতে উনি দেখাচ্ছেন 157টা দেশের আপনার ইলেকশন এবং ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট উনি অ্যানালাইসিস করে তার কনক্লুশন হচ্ছে আপনার গুড ইলেকশন, ক্রেডিবল ইলেকশন অ্যাট্রাক্ট এফডিআই। তো আমাদের ফেব্রুয়ারি ইলেকশন আমরা যদি তর্কের খাতিরে ধরেও নেই যে এটা মোটামুটি গ্রহণযোগ্য ক্রেডিবল একটা ইলেকশন হবে, শুধু ক্রেডিবল ইলেকশন হয়ে গেলেই কি আমরা ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারবো, নাকি আমাদের পলিসি, ইনস্টিটিউশন, গভর্নেন্স আরও অনেক কিছু করণীয় আছে আমাদের? না, করণীয় আছে, সেটাই বলছি আমি বলছি যে আপনি দেখেন দুটো বিষয় আলোচনা করছে। একটা হলো যে কারেন্ট এক ধরনের স্থবিরতা আছে, বর্তমানে স্থবিরতা। সেই স্থবিরতা থেকে যদি আপনি বের হতে চান, তাহলে আপনার জন্য একটা ভালো নির্বাচন দরকার, রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, এবং ভালো নীতির দরকার আছে। সেটা ইজ ওয়ান। কিন্তু আমরা যেটা আলোচনা করছি সেটা হলো রিলেটিভলি আমরা বলি যে লঙ্গার টার্ম একটা চেঞ্জ, এবং সেটার সাথে আমি অ্যাডাপ্ট করতে পারছি কিনা। সেটার জন্য শুধুমাত্র ইলেকশন একটা হয়ে যাওয়াই যথেষ্ট না, তার সাথে নীতির যে ফ্লেক্সিবিলিটিটা এটা আসবে। আমি আজকে বসে যেই অন্তত নির্বাচনের আলোচনা দেখছি, সেখানে সকল রাজনৈতিক দল যে একই রকমভাবে এই যে ভবিষ্যতের দিকে তাকিয়ে অনেক ধরনের নীতি আলোচনা করছেন, সেটা কিন্তু না। আমাদের এখনও নির্বাচনের যে বিতর্ক আছে সেটা অনেক বেশি, আমি বলবো যে ট্র্যাডিশনাল রাজনৈতিক এবং বিরোধিতাপূর্ণ আলোচনায়। তাহলে আমরা এতদিন আলোচনায় শুনে আসছি ডেমোক্রেসি থেকে আমরা অটোক্রেসিতে স্লিপ করেছি, অটোক্রেসি থেকে গত 15 বছরে ক্লেপ্টোক্রেসিতে
বা চোরতন্ত্রে আমরা প্রবেশ করেছিলাম, চোরতন্ত্র গড়ে উঠেছিল। তো অর্থনীতি থেকে, চোরতন্ত্র থেকে তো এখনো মুক্ত নয়। মুক্ত কি? দুর্নীতি কি আমাদের এখান থেকে ওই মাত্রায় কমে গিয়েছে? টিআইবির এখনো মাঝে মধ্যে যে স্টেটমেন্টগুলো আসে, স্টেটমেন্টে কিন্তু বলা হয়, তারা ইঙ্গিত করে থাকেন যে বিভিন্ন জায়গায় এগুলো মাত্রা বাড়ছে। হ্যাঁ, মানে দুর্নীতি যে যায় নাই এটা তো মানে বোঝা যাচ্ছে আপনি মানে তাহলে শুধুমাত্র টিআইবি না, আমি আপনাকে সাম্প্রতিক পরিসংখ্যান ব্যুরোর যেই আপনি হিসাব যদি দেখেন, সেখানেও আপনি দেখবেন যে গত এক বছরে আপনার দুর্নীতি খুবই উজ্জ্বলমান অবস্থার ভিতরে এখনো রয়ে যাচ্ছে, আমরা এটাকে থামাতে পারছি তাহলে না। বলা হয়ে থাকে তো দুর্নীতি আসলে রাষ্ট্রের যে ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটিগুলো থাকে, সেটা ইকোনমিক বলুন, পলিটিক্যাল রাইটস বলুন, সেই সক্ষমতাকেই তো দুর্নীতি আসলে আন্ডারমাইন করে, সক্ষমতাকে ডিস্ট্রয় করে দেয়। তাহলে আমরা যে ফিউচার ইকোনমির কথা বলছি, আমি আপনি দেখেন না, আমি আপনাকে যে দুটো কথা বললাম যে আপনার অন্যান্য বিষয় তো বলছি, স্কিলস লাগবে, আপনার ইনভেস্টমেন্ট লাগবে, কিন্তু আপনি বিদেশি বিনিয়োগ এবং দেশের ভেতরে আপনার যেই ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন, আপনার সম্পদ সংগ্রহ, এই দুটোকে তো বড় পরিসরে আপনার আটকে রেখেছে দুর্নীতি, তাই না? এবং আপনার ওই যে আপনি বলেন ক্লেপ্টোক্রেসির কারণ হলো আমরা এটা দেখেছি যে গত 10-15 বছরে এখানে বিনিয়োগ করতে আসলেও তখনও আমরা দেখেছি যে একটা যোগসাজশ হয়ে এটার ভেতরে এমন টাইপের ক্লজ হয় যেটা আসলে প্রতিযোগিতাপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট ভালো না। আমরা এমনকি বিদ্যুৎ সেক্টরে যেই ইনভেস্টমেন্ট এসছে, সেই ইনভেস্টমেন্টের ভিতরে আমরা দেখেছি যে এমনভাবে এটাকে ক্লজগুলো করা হয়েছে যেটা আসলে আমাদের স্বার্থের পরিপন্থী, এবং এটা বাংলাদেশ উইন করে না, এবং সেটার দায়ভার আমাদের চলতে হবে। আপনি যখন দেশীয় সম্পদ দিয়ে, মানুষের করের অর্থ দিয়ে আপনি খারাপভাবে সেই অর্থ আপনি ব্যবহার করবেন এবং এটার বড় অংশ চুরি হয়ে যাবে, তখন দেশের মানুষও উৎসাহ বোধ করে না। তাহলে দুর্নীতি হচ্ছে আজ, কিন্তু আজের দুর্নীতির ভিতরে দিয়ে আমি আমার ফিউচারকে ডিস্ট্রয় করে দিচ্ছি, ফিউচারকে আমি ব্লক করে ফেলছি, তাই নয় কি? অবশ্যই। আমি যেটা মনে করি যে আগামী 5 থেকে 10 বছর বাংলাদেশের ওই যেই সময়কালের কথা আপনি বলছেন যে 25-30 বছর পরে অর্থনীতি কেমন হবে, এইটার একটা বড় নির্ধারক হয়ে থাকবে। আগামী 5-10 বছরের ভিতরে যদি আমরা ঘুরে দাঁড়াতে না পারি আমাদের এই চ্যালেঞ্জগুলো, আমি এই লম্বা লিস্ট আর দর্শকদেরকে বলছি না, ওনারা জানেন, সুশাসন এক শব্দে বলে দিলেই হয়তো পুরাটা হয়ে যায়। সেই দুর্নীতি, সুশাসনের ইস্যু, রাজনৈতিক সদিচ্ছার ইস্যুকে কেন্দ্র করে আমাদেরকে সামনে আগাতে হবে, এবং আগামী 5 থেকে 10 বছরের মধ্যে যদি আমরা এটা ঘুরে না দাঁড়াই, আনফর্চুনেটলি আমরা যে জায়গায় আমাদের দেশকে দেখতে চাই সেই জায়গাটাতে আমাদের পৌঁছানো খুবই কঠিন হবে। এই মুহূর্তে যদি আমরা আরেকটা সংকটের মুখোমুখি আছি, আপনার এই বর্তমান পরিস্থিতিতে গত এক বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেভাবে অবনতি ঘটেছে, ব্যবসায়ীদের মহল থেকে বিভিন্ন সময় আশঙ্কার কথা বলা হয়ে থাকে এবং মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছে, এখন সেটাকে পলিটিশিয়ানরাই কিন্তু বলছে যে এটা আসলে মবক্রেসিতে স্লিপ করেছে। তাহলে ক্লেপ্টোক্রেসির কথা বললাম, আমরা মবক্রেসিতে চলে আসলাম। তাহলে আপনি যেটা বলছেন 5-7 বছর, 10 বছর, ফেব্রুয়ারিতেই যে সরকার ক্ষমতায় আসবে তার জন্য বড় কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে? ওরে বাবা, ফেব্রুয়ারিতে কিন্তু রমজানও শুরু হচ্ছে। আমি যেটা মনে করি, দেখেন, আর মানে রমজানের সময় আমাদের জিনিসপত্রের দাম এবং এটা গ্রাহকদেরকে একটা মিনিমাম যেই টুক স্বস্তি দেওয়ার কথা, সেটা দেওয়ার হয়তো ট্র্যাডিশনালি আছে। আমি মনে করি সামনের দিনে যে সরকারই নেবেন দায়িত্বভার, আমি ক্ষমতা শব্দটা ব্যবহার করি, আমি বলি যে দায়িত্ব নেবেন, তো সেই তার জন্য বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক দিক থেকে আসলে দাঁড়িয়ে আছে, এবং এটা হয়তো ওনারা কিছুটা অনুধাবন করেন, কিছুটা পুরোপুরি অনুধাবন করতে পারেন কিনা আমি জানি না। আমাদের বিরাট আসলে এখন কর্মযজ্ঞ রয়েছে অর্থনীতিকে যদি পুনর্গঠন হয়। কাজটা কিছুটা শুরু হয়েছে কোনো কোনো জায়গায় ছাড়াভাবে গত 1.5 বছরে, কিন্তু সব জায়গায় এটা টাচ করে নাই। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে অর্থনৈতিক এই বিষয়গুলো, বিনিয়োগ থেকে শুরু করে আমার অন্যান্য জায়গায় যদি আমি উন্নতি করতে চাই, আইনের শাসন একটা খুব বড় বিষয়। আমি এই শব্দটাই ব্যবহার করি। এটা আপনি মবক্রেসি বলেন, আপনি রাজনৈতিক উশৃঙ্খলতা বলেন, আপনি কেউ বলেন এটাকে যে প্রেশার গ্রুপ, কিন্তু আমি সহজভাবে বলি যে বাংলাদেশে একটা যদি আইনের শাসন তৈরি করা না যায়, রুল অফ ল, তাহলে আসলে আমরা এই রাষ্ট্রের পরিবর্তন করা খুবই কঠিন হবে। এটাকে অনেক বেশি মানে পরিবর্তনের সুযোগ আছে কিনা
বা এটা সম্ভব কিনা এটা নিয়ে অনেকে ডাউট প্রকাশ করতে পারেন। আমি মনে করি যে সম্ভব, কারণ বিশ্বে এরকম উদাহরণ আছে যে যারা খুবই খারাপ পরিস্থিতি থেকে শুধুমাত্র একটা আইনের শাসন দিয়ে, সেই আইনের কিছু মানে 19-20 ভালো মন্দ থাকতে পারে, কিন্তু একটা আইনের শাসন তৈরি করা উচিত। কারণ সেটা যখন না হবে আপনার কনফিডেন্সটাই আসবে না। কারণ আপনি যদি ধরেন একটা কারখানা আপনি দিবেন বিদেশ থেকে এসে, আপনি যদি মনে করেন যে এই দেশে হঠাৎ করে 50 জন 100 জন মানুষ একসাথে জড়ো হয়ে সেটাকে আক্রমণ করতে পারে বা একটা দাবি নিয়ে দাঁড়িয়ে সব কিছু বন্ধ করে দিতে পারে, এইটা খুবই কঠিন একটা পরিস্থিতি। কেউ এই রিস্ক নিতে আসবে না আপনার এখানে। তাহলে ইলেকশন হয়ে যাওয়ার পরপরই যে ইনভেস্টমেন্ট আসবে সেটারও গ্যারান্টি নেই। ডিপেন্ড করবে যে আপনি কেমন ইলেকশন হলো এবং কনফিডেন্সটা আপনি তৈরি করতে পারেন কিনা। এটা দেশীয় ইনভেস্টরদের ভিতরে আছেন, বিদেশি ইনভেস্টরের ভিতরে আছেন। আমি আপনাকে বলতে পারি যে বাংলাদেশের এখন যারা উদ্যোক্তা শ্রেণী আছেন তাদের ভিতরে বেশ অনেকজন মানুষ, আমি বড় অংশ শব্দটা ব্যবহার করলাম না, বেশ বড় অংশের একটা মানুষ তাদের নিজেদের বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বসে আছেন। তারা দেখতে চান যে কেমন ইলেকশন হয়, কেমন সরকার আসে, আমরা একটা যেই নর্মালসি, একটা যেটা স্বাভাবিকতা, একটা রাষ্ট্রের ভিতরে যেই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নীতির এক ধরনের সামঞ্জস্য থাকতে হয়, সেটা এস্টাবলিশ হয় কিনা এটা দেখার জন্য বসে আছেন। আপনি বিদেশি বিনিয়োগ তো আমি বলছি সেটা না, তো কয়েক মাস সময়, দেশের ভিতরে বিনিয়োগকারীরা সেটার জন্য অনেকে তো পালিয়ে যেতে কয়েক পারে। মাস সময় লাগবে। তাহলে যদি কিছু করতেও চায় সরকার, ইমিডিয়েটলি এটা তো প্রাথমিক জায়গাটা হলো যে আপনার রাজনৈতিক যে আপনি ইশতেহার দিবেন, যেই ধরনের আপনি মেসেজগুলো ইলেকটোরাল ডিবেটসের সময় দিবেন, সেইটা একটা বড় ভূমিকা রাখবে। এবং তারপরে সবাই দেখতে চাবে যে আপনাদের কী ধরনের পরিকল্পনা আপনারা করছেন, এবং তারপর নিঃসন্দেহে 2-3 মাস তো তারা দেখবেন যে পরিস্থিতি এটা স্টেবিলাইজ করে কি না। স্টেবিলাইজ যদি করে তখন তারা বড় আকারে সিদ্ধান্ত নেবেন। সুতরাং আমি মনে করি ওইটা আরও 6 মাস থেকে 1 বছরের একটা জায়গা রয়েছে, এবং একটা ইনভেস্টমেন্ট আসলে সেটা ইকোনমির ভিতরে বড় আকারে ইনভেস্টমেন্ট বলছি, সেটা ইকোনমিতে আসতেও কিন্তু 2 বছর সময় লাগে। আপনি যদি, আমরা তো মূলত ম্যানুফ্যাকচারিং সেক্টর বা হাই লেভেল যেই ভ্যালু অ্যাডেড আপনার সার্ভিসেস সেক্টরগুলো আছে, সেগুলো জায়গায় কিন্তু যদি আপনার ইনভেস্টমেন্ট আসতে হয় তাহলে আপনাকে অবশ্যই 1-2 বছর কিন্তু সময় লাগবে। তৌফিকুল ইসলাম খান, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আপনার ভবিষ্যৎ মঙ্গলময় হোক। আপনাকেও ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনারাও ভাবতে পারেন, আমাদের আলোচনায় যদি আপনাদের কোনো চিন্তার খোরাক জোগায়, আপনারাও চিন্তা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের ভবিষ্যৎ মঙ্গলময় হোক।